হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের আগের যে ভিডিও পার্ট 1 ছিল, এটা হচ্ছে পার্ট 2। তো যারা পার্ট 1 দেখেননি তারা আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, কেননা আমি আপনাদেরকে আজকে কিভাবে একটি আইপিএস তৈরি করবেন একদম শূন্য থেকে শেষ পর্যন্ত শেখাবো আমার এই ভিডিও সিরিজের মাধ্যমে। তো আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলছি একটা আইপিএস এর ক্যাসিং এর সাথে কি কি কম্পোনেন্ট গুলো লাগে এবং কোন কোন কম্পোনেন্টের কি কি কাজ। তো আজকে আমি ওই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলবো একটি আইপিএস এর সাথে কি কি সার্কিট আমরা ব্যবহার করতে পারি, তো কোন কোন সার্কিট দিয়ে একটা আইপিএস তৈরি করা যায়। তো আমরা সকলেই জানি যে একটা আইপিএস এর তৈরি করতে একটা সার্কিট এবং একটা ট্রান্সফর্মার প্রয়োজন। যেমন আমার সামনে যেই ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা ট্রান্সফর্মার, আর এখানে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সার্কিট। তো সাধারণত একটা আইপিএস এর সাথে একটা ট্রান্সফর্মার একটা সার্কিটে কিন্তু থাকে। এখন বিষয় হচ্ছে আপনারা কোন সার্কিটটা দিয়ে আইপিএসটা তৈরি করবেন। তো এখন বর্তমান যুগ হিসাবে আমরা যখন একটা সময় আইপিএস তৈরি করেছি, মানে আজ থেকে প্রায় 15 বছর কি 20 বছর আগে যারা আইপিএস তৈরি করেছে, তো সেই সময় কিন্তু আইপিএস এর সাথে সার্কিট লাগতো প্রায় 3টা কি 4টা। তো আগেকার আইপিএস এর সার্কিট আমি একটা আপনাকে দেখাচ্ছি, খুবই জনপ্রিয় একটি সার্কিট। এটা হচ্ছে 3 রিলের একটি সার্কিট। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 রিলের একটি সার্কিট। তো সাধারণত এই সার্কিটটা আমরা প্রায় 10 বছর যাবত এটা দিয়ে আর কাজ করি না, কারণ এই সার্কিট থেকে অনেক লেটেস্ট সার্কিট কিন্তু এখন বাজারে লঞ্চ হয়েছে। তো আমরা কিন্তু সেগুলো দিয়ে কাজ করতেছি। তো এই সার্কিটটা দিয়ে আমরা অনেক আইপিএস বানাইছি, হাজার হাজার আইপিএস বানাইছি। তো মূলত এখনো চলতেছে, এখনো এই একটা সার্কিট দিয়ে এখনো 10, 15, 20 বছর এখনো একটা আইপিএস চলতেছে। এই সার্কিটের রেজাল্টটা খুবই ভালো, আইপিএস এর কাজ করে এবং এই সার্কিট চেনে না এমন কেউ আমার জানা মতে নাই। তো এই সার্কিটটা আমরা কেন বাদ দিলাম, কারণ এখন বর্তমানে ডিজিটাল সার্কিট এবং অনেক টেকনোলজি প্রযুক্তি কিন্তু এখন বাজারে চলে আসছে। তো এটাতে কোনো রকমের কোনো মানে ডিজিটাল ডিসপ্লে নাই, আর কোনো রকমের প্রযুক্তিও সেরকম নাই। তো আমি একটু শর্টকাটে বলি, কারণ আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে কিভাবে আইপিএসটা সেটিং করব এটা কিন্তু দেখাবো না। আজকে শুধু সার্কিট বিষয়ে কথা বলবো, কেননা একটা আইপিএস এর সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কোন সার্কিটটা দিয়ে আইপিএস বানাবেন কোন সার্কিটটা দিয়ে এই বর্তমান 26 সালে এসে কোন সার্কিটটা দিয়ে আপনারা আইপিএস বানালে পরে আপনাদের আইপিএসটা একদম পারফেক্ট বর্তমান জেনারেশনের সাথে যাতে যায়, সেরকম সার্কিট দিয়ে আমি আপনাদেরকে আইপিএস বানানো শেখাবো। কারণ ব্যাকডেটে যেগুলো চলে গেছে সেগুলো দিয়ে আমরা এখন আর কোনো কাজ করব না, আমরা নিজেরাও করি না এবং আপনাদেরকে আমি শেখাইতে চাচ্ছি না। কারণ এখন বর্তমান জেনারেশনের যে সার্কিটগুলো অ্যাভেলেবেল চলতেছে, আমি চাচ্ছি আপনাদেরকে সেরকম ক্যাটাগরিরই সার্কিট দিয়ে আপনাদেরকে আমি এই কাজগুলো শিখাই, কারণ ব্যাকডেটের জিনিস শিখে তো আর কোনো লাভ নাই। তো যাক, ও বিষয়ে বাদ। তো এই সার্কিটটাতে কি কি প্রবলেম হইতো আমি একটু শর্টকাটে শুধু বলবো। এই সার্কিটটাতে আমরা যখন আইপিএস তৈরি করতাম, দেখা যাচ্ছে আমাদের আইপিএস এর আউটপুট ভোল্টেজ থাকতো হচ্ছে স্কোয়ার ওয়েভ, সাইন ওয়েভ কিন্তু হইতো না, স্কোয়ার ওয়েভ হইতো। তো ওখানে ভোল্টেজ থাকতো 280 ভোল্ট কিংবা 300 ভোল্ট এরকম আউটপুট। প্রথমে আমরা মানে সুইচ দিলে পরে আইপিএসটা যখন আমরা অন করতাম তখন দেখা যাচ্ছে আউটপুট ভোল্টেজ বাড়াইতো 280, 300। তো আমরা যখন 1টা 2টা 3টা 4টা 5টা ফ্যান লোড দিতাম তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে 220-এ আসতো। তো সেক্ষেত্রে যখন আমরা ফ্যান চালাতাম না, দেখা যাচ্ছে শুধু লাইট জ্বালাচ্ছি, সেই সময় কিন্তু লাইটগুলো নষ্ট হয়ে যেত। তো এই কারণে এই সার্কিটটা এখন আর চলে না। তো এরকম আরো কয়েকটা সমস্যা আছে, যেমন চার্জিং কাটের। তো আমরা এটাতে অ্যানালগ সিস্টেমে আমরা চার্জিং কাটটা করতাম আর কি। তো দেখা যাচ্ছে কিছুদিন চলার পরে এই ভিআর গুলা নষ্ট হইতো, তো চার্জিংটা এলোমেলো হয়ে যেত, আউটপুট ভোল্টেজ এলোমেলো হইতো, আবার অসিলেশন এলোমেলো হয়ে যেত, হার্সটা এলোমেলো হয়ে যেত। তো এই কারণে আর কি এই সার্কিটটা এখন বাদ দেওয়া হয়েছে। তো আমি এই সার্কিটটা আপাতত বাদ দিয়ে দিলাম। তো আমার কাছে আর একটা সার্কিট দেখছেন, এটা হচ্ছে 676 পিআইসি দিয়ে এই সার্কিটটা তৈরি করা। এটা হচ্ছে ওই সার্কিট থেকে একটু লেটেস্ট, এটাও অ্যানালগ কিন্তু একটু আপডেট করা হয়েছে। চার্জিং সিস্টেমটা, তারপরে ইউপিএস সিস্টেমটা, এটা একটু আপডেট এটাতে করা হয়েছে, কিন্তু এটাতেও আউটপুট ভোল্টেজ আর ওভারলোড কিন্তু অ্যাকুরেট কাজ করে না। তো মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। তো আমি এই সার্কিটটা দিয়েও আপনাদেরকে আইপিএস বানানো শেখাবো না, কারণ যে সার্কিটটা একদম পিওর, যেটা দিয়ে কোনো রকমের ত্রুটি নাই, আমি চাচ্ছি সেরকম একটা দিয়ে আপনাদেরকে আইপিএসটা তৈরি করা শিখাইতে। তো আমি এটাও বাদ দিলাম। তো এখানে একটা সার্কিট দেখতেছেন, এটা হচ্ছে ডিজিটাল 9.5 আপডেট ভার্সন। আপনারা এখন বর্তমানে এই সার্কিটটা খুবই জনপ্রিয় সার্কিট, নাম শুনেছেন। তো এটাও সেই অ্যানালগের মতোই 5টা ভিআর আছে। তো আমি এটা দিয়েও কাজ করতে চাচ্ছি না, কারণ সেই ভিআর গুলা নষ্ট হলে পরে মেশিনটা আবার মাথা এলোমেলো হয়ে যেতে পারে। তো আমি এটা দিয়েও কাজ করব না। তো এটার পরে যেটা আসছে সেটা হচ্ছে সুকাম সার্কিট, ইন্ডিয়ান সুকাম সার্কিট। তো এই সার্কিটটা দিয়ে আমরা অনেক আইপিএস তৈরি করছি। সার্কিটের কোয়ালিটি খুবই ভালো, আর
সার্কিটের মান, তারপরে সার্কিটের সার্ভিস মোটামুটি একদম ঠিকঠাকই আছে। স্কয়ার ওয়েভের সুকাম ইন্ডিয়ান একটা মডেল এটা, তো এখন এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল তৈরি হচ্ছে। তো যারা স্কয়ার ওয়েভের মেশিন, মানে এখনো যারা স্কয়ার ওয়েভের মেশিন তৈরি করতেছে তারা এখনো এই সার্কিটটা দিয়ে কাজ করতেছে, কারণ এই সার্কিটটা আমি নিজেও এখনো স্কয়ার ওয়েভের যদি মেশিন কেউ চাই, কারণ ডিএসপি মেশিনের একটু প্রাইসটা বেশি সার্কিটের, তো যখন একটু কম রেটে একটা মাল তৈরি করতে যায় তখন আমাদের স্কয়ার ওয়েভ সিলেক্ট করা ছাড়া কোনো উপায় থাকে না। তো সেই সময় কিন্তু আমরা এই সার্কিটটাই ব্যবহার করি, সুকাম সার্কিট। এই সার্কিটের কি ফিউচার এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, ওটা আপনারা অবশ্যই দেখবেন। তো আমি এই সুকাম সার্কিটটা দিয়েও কাজ করব না, আমি কাজ করতে চাচ্ছি হচ্ছে ডিএসপি কোন একটা সার্কিট দিয়ে। তো এখানে দেখেন, এখানে আমার হাতে দুইটা ডিএসপি সার্কিট আছে, একটা হচ্ছে জেএলসি পিসিবি, একটা হচ্ছে ইন্ডিয়ান পিসিবি। এটাও 4TLP, এটাও 4TLP, দুইটা সেম ডিজাইন, কিন্তু এটা হচ্ছে 2 লেয়ার, অর্থাৎ 2 লেয়ার মানে জেএলসি পিসিবি ভালো কোয়ালিটির পিসিবি, এটা হচ্ছে 1 লেয়ারের বোর্ড। তো দুইটা বোর্ডের সার্ভিস একই সার্ভিস, কোনো রকমের কম বেশ নাই। এটার পিসিবিটা একটু ভালো, এটার পিসিবিটা একটু নরমাল, একেবারেই খারাপ না, মানে এটার থেকে এটা ভালো। আচ্ছা, এখন বর্তমান যুগে ডিএসপি সার্কিট হচ্ছে সর্বোচ্চ লেটেস্ট প্রযুক্তি সার্কিট। আমরা ডিএসপি সার্কিটটা কেন সিলেক্ট করলাম, কারণ হচ্ছে ডিএসপি সার্কিটটা দিয়ে যদি আমরা একটা আইপিএস তৈরি করি, আমাদের আইপিএসটা তৈরি করার পর যখন বিদ্যুৎ থাকবে না, যখন আমরা আইপিএসটা ব্যবহার করবো বাসায়, আমাদের যে বিদ্যুতের যে ওয়েভটা থাকে, মানে পিওর সাইন ওয়েভ যে ওয়েভটা থাকে, আমাদের এই ডিএসপি সার্কিটে দিয়ে যদি আমরা একটা আইপিএস তৈরি করি, যখন কারেন্ট চলে যায় তখন আমরা আইপিএসটা চালাচ্ছি, মানে এখন যে কারেন্ট নাই আইপিএস চলতেছে, এটা বোঝার মতো কোনো ব্যবস্থা কিন্তু থাকে না, কারণ ডিএসপি পিওর সাইন ওয়েভ, এটা একদম কারেন্টের মতো সেম টু সেম ভোল্টেজ কিন্তু আমরা এখান থেকে ফিক্সড পাই। এখন একটা জিনিস আমি আমার ব্যক্তিগতভাবে, যে কারেন্টের ভোল্টেজ কিন্তু 220 থেকে 240 হয়, আবার 220 থেকে 200 হয় এবং 180 হয়, মানে যে আপ ডাউনটা করে, এই আইপিএসটা কিন্তু আপ ডাউন করে না, কারেন্টের থেকেও কিন্তু একদম এস্টাবলিশ একটা ভোল্টেজ কিন্তু আমাদেরকে প্রোভাইড করে। মানে এক কথাই বলতেছি, কারেন্টের ভোল্টেজকে আমরা যদি বিশ্বাস নাও করি, আমাদের এই আইপিএস এর ভোল্টেজটাকে আমরা একটা বিশ্বাস করতে পারি, কেননা কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করে, ডিএসপি কিন্তু কোনো সময় আপ ডাউন করে না। তাহলে এটা কিন্তু কারেন্টের সাথে কিন্তু সামঞ্জস্য করতে পারতেছে। তবে আপনারা বুঝতেই পারতেছেন ডিএসপি কেন লেটেস্ট, কেন প্রযুক্তি আপডেট হয়েছে, কারণ এটা কারেন্টের থেকেও একদম এস্টাবলিশ ভোল্টেজ আমাদেরকে দেবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম গুণ। আচ্ছা, এখন এর ফিউচার সম্পর্কে আমরা একটু জানতে চাই। যেমন এটা হচ্ছে এটা দিয়ে যদি আমরা একটা আইপিএস তৈরি করি, তবে আপনার বাসায় আমরা যে স্কয়ার ওয়েভ আগে করা আইপিএস গুলো দিয়ে কাজ করতাম, তখন দেখা যাচ্ছে কারেন্ট যাওয়ার পরে ফ্যানের স্পিড কম হইতো কিংবা বেশি হইতো, এটাতে কিন্তু সেই সমস্যাটা একদম সলভ করা হয়েছে। ফ্যান কিন্তু আপনার এক মাপে এক লেভেলে চলবে, কোনো রেগুলেটর নষ্ট হবে না, কোনো লাইট নষ্ট হবে না। এছাড়াও এটা দিয়ে আপনারা আরো কিছু ইউনিক ডিভাইস চালাতে পারবেন, যেমন হচ্ছে রাউটার, মোবাইল চার্জার, টিভি এবং কি সাবমার্সেল পর্যন্ত আপনারা এটা দিয়ে চালাতে পারবেন। এক কথায় কারেন্টে যা যা চালান সেই প্রত্যেকটা ডিভাইস কিন্তু এই ডিএসপি সার্কিট দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন। তো এই জন্যই আমরা এখন আপনাদেরকে বর্তমান যুগ জামানা হিসাবে আমি চাচ্ছি যে একটা ডিএসপি আইপিএস, আপনারা একটা ডিএসপি আইপিএস কিভাবে তৈরি করবেন, আপনাদেরকে আমি আমার যে পরবর্তী ভিডিওটা থাকবে সেটাতে এই সার্কিটটা দিয়ে এবং এই ট্রান্সফরমারটা দিয়ে কিভাবে একটা আইপিএস সেটিং করবেন এই বিষয়ে A to Z থাকবে সেই ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। আজকে শুধু আপনাদেরকে ডিএসপি সার্কিট সম্পর্কে আমি একটু ধারণা দিলাম, আর ট্রান্সফর্মার বিষয়ে খুব একটা বেশি কথা বলার নাই, কারণ একটা ট্রান্সফর্মার আসলে মূলত এর যে একটা বাইন্ডিং আছে, এটা ট্রান্সফর্মারটা কিভাবে বাইন্ডিং করবেন সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, ওইখান থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। আর এটার কানেকশনও তেমন কিছু নাই, মাত্র 4টা তার। তো আমি এখন আপাতত এই পর্যন্ত রাখতেছি। আমার নেক্সট ভিডিওতে একটা সার্কিট দিয়ে, একটা ট্রান্সফর্মার দিয়ে এবং একটা আইপিএস বডি দিয়ে আমরা এর ভেতরে পরিপূর্ণ সেটিং করব সেটা দেখাবো। আমাদের তৃতীয় পার্টটা দেখবেন অবশ্যই, আর আমাদের এই ভিডিওগুলা কন্টিনিউ দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিবেন। তো আমি তো আল্লাহ হাফেজ। আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপনারা পাবেন এই আইপিএস বিষয়ে কোর্সের যে ভিডিওগুলো আমি তৈরি করতেছি পার্ট টু পার্ট ধারাবাহিকভাবে, এই ভিডিওগুলো প্রতি সপ্তাহে আপনারা একটা করে পাবেন ইনশাল্লাহ।